হেক্সা জয়ের জন্য ব্রাজিলের সবচেয়ে ভাইটাল পজিশন হতে পারে তাদের মিডফিল্ড, কিন্তু এই মিডফিল্ডের জন্য 2022 বিশ্বকাপে তারা কিন্তু ধরা খেয়েছিল। এবং এবার যখন তাদের স্কোয়াড ঘোষণা করা হয়, কার্লো আনচেলত্তি ঘোষণা করেন, তখন তাদের মিডফিল্ড নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। সবাই ধারণা করছে এত দুর্বল মিডফিল্ড নিয়ে ব্রাজিল বিশ্বকাপ কীভাবে জিতবে, তাদের হেক্সা জয়ের যে মিশন রয়েছে সেটা কীভাবে সাকসেসফুল হবে, তাদের মিডফিল্ড কি এতই দুর্বল। এই আলোচনায় যাওয়ার আগে আমি তাদের একটু মিডফিল্ডটা আপনাদের দেখাতে চাই, তাদের মিডফিল্ডে আসলে কারা কারা রয়েছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাসিমিরো রয়েছেন, ব্রুনো গিমারেস রয়েছেন, দানিলো সান্তোস রয়েছেন, ফ্যাবিনহো রয়েছেন এবং লুকাস পাকেতা রয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে যদি আপনি তাকান এই 5 জন মিডফিল্ডের লাইন আপে, তাহলে লুকাস পাকেতা ছাড়া কেউ কিন্তু অ্যাটাকিং মাইন্ডের মিডফিল্ডার নন বা প্লেমেকার টাইপের নন। ব্রাজিল তাদের বিশ্বকাপ স্কোয়াডে অর্থাৎ স্টার্টিং 11 কাদের খেলাতে পারে মিডফিল্ড থেকে, এই 5 জনের মধ্য থেকে তারা 2 জনকে চুজ করতে পারে। একজন ক্যাসিমিরো, যিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে থাকেন, এবং আরেকজন ব্রুনো গিমারেস, যিনি নিউক্যাসলের হয়ে খেলে থাকেন। কিন্তু এই 2 জনের কেউ কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার নন বা প্লে মেকার নন, যার কারণেই তাদের মিডফিল্ডকে বলা হচ্ছে দুর্বল বা সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। এখন কথা এখানে দাঁড়ায় যে এই মিডফিল্ড নিয়ে ব্রাজিল আসলে কীভাবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, কার্লো আনচেলত্তি কীভাবে খেলাতে পারে। আপনি যদি তার ফরওয়ার্ড লাইনের দিকে তাকান, তাহলে সেখানে নেইমার রয়েছেন, ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন, রাফিনহা রয়েছেন যিনি রাইট সাইডে খেলতে পারেন, এবং সামনে অর্থাৎ স্ট্রাইকার পজিশনে ম্যাথিউস কুনহা খেলতে পারেন, অথবা এন্ড্রিক খেলতে পারেন, কিংবা ইগোর থিয়াগো যিনি ব্রেন্টফোর্ডের হয়ে এবার দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন হ্যালান্ডের সঙ্গে, অর্থাৎ হ্যালান্ডের পরে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার ইপিএলে বা ইংলিশ প্রিমিয়ার লিগে। এই যে এত দুর্দান্ত ফরওয়ার্ড লাইন, এত ট্যালেন্টেড একটা ফরওয়ার্ড লাইন, এই ফরওয়ার্ড লাইনকে তো বল সাপ্লাই দিতে হবে মিডফিল্ড থেকেই। বলা হয় মিডফিল্ড হলো একটি দলের প্রাণ, যদি মিডফিল্ড ভালো না হয় তাহলে সেই দলের যে অ্যাটাকার প্লেয়ার রয়েছে বা ফরওয়ার্ড যারা রয়েছে তারা অনেকটা নিষ্ক্রিয় হয়ে থাকে, তারা বল পান না, বলের সাপ্লাই পান না, বলের ডিস্ট্রিবিউশন পান না, তারা এই জন্য নিজেদের সর্বোচ্চটা আসলে দিতে পারে না বা ডেলিভার করতে পারেন না। সো এক্ষেত্রে ব্রাজিল কী করতে পারে, ব্রাজিল যেটা করতে পারে সেটা হলো তাদের সমাধান হতে পারে নেইমার যখন তার ক্যারিয়ার শুরু করে তখন তিনি লেফট ফ্ল্যাঙ্ক থেকে খেলা শুরু করেন, অর্থাৎ তিনি লেফট উইঙ্গার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। আপনি যদি বার্সেলোনার দিনটা দেখেন শুরু থেকে, তাহলে লেফট সাইডে খেলতেন নেইমার, রাইট সাইডে খেলতেন মেসি, এবং সামনে খেলতেন লুইস সুয়ারেজ যিনি উরুগুয়ের। তো আগে নেইমার লেফট উইঙ্গে খেললেও বর্তমানে কিন্তু নেইমার অনেক স্লো হয়ে গিয়েছেন। সো স্লো হয়ে যাওয়ার কারণে যেহেতু লেফট সাইডে খেলতে গেলে আপনার স্পিডের অনেক বেশি দরকার হবে, যেটা নেইমার হারিয়ে ফেলেছেন। এক্ষেত্রে বর্তমানে নেইমার সান্তোসে তিনি ফ্রি রোলে খেলে থাকছেন, অর্থাৎ নাম্বার 10 ভূমিকা যেটা আমরা বলে থাকি, বা যিনি অনেকটাই অ্যাটাকিং মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডের ঠিক একটু উপরে খেলে থাকেন, যার মূল কাজ হয়ে থাকে তিনি মিডফিল্ডে নেমে আসবেন, মিডফিল্ডে নেমে এসে তিনি খেলা মেক করবেন, খেলা তৈরি করবেন, এবং সেখান থেকে তিনি তার সামনে যে অ্যাটাকারগুলো রয়েছে, স্ট্রাইকার রয়েছে, রাইট উইঙ্গার রয়েছে, লেফট উইঙ্গার রয়েছে, তাদেরকে বল সাপ্লাই করবেন, এবং তার এই ক্রিয়েটিভিটির মাধ্যমে অ্যাটাকাররা গোল করে থাকবেন বা গোল করে থাকেন। আপনাকে যদি আমি এখন যদি হিটম্যাপ দেখাই এই মৌসুমে তার নেইমারের পজিশন কেমন ছিল, তিনি মাঠের ঠিক কোন কোন জায়গায় বিচরণ করেছেন বা তিনি কীভাবে খেলেছেন, সেটা যদি একটু দেখাই, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হিটম্যাপ, যে রেড এরিয়াগুলো দেখা যাচ্ছে, এই রেড এরিয়ায় কিন্তু মূলত নেইমার বেশি খেলেছেন এবারের 25-26 মৌসুমে। এবং তিনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে তিনি শুধু কিন্তু লেফট সাইডে খেলে থাকেননি, তিনি কিন্তু মাঝের যে এরিয়াটা রয়েছে পিচের, সেই এরিয়াতেও কিন্তু খেলেছিলেন। সো এখন তার খেলাটা এরকম হয়ে গেছে যে তিনি শুধু লেফট সাইডে খেলছেন না, তিনি মাঝে মিডফিল্ডে চলে আসেন, অর্থাৎ মাঝ মাঠে চলে আসেন, এসে অন্যান্য মিডফিল্ড যারা থাকেন তার সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে তিনি খেলাটা তৈরি করেন, বলটা নেন এবং সামনে সাপ্লাইটা করেন ফরওয়ার্ডদের। একইভাবে যদি 2022 বিশ্বকাপে তিনি যেভাবে খেলেছেন সেই হিটম্যাপটা যদি আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা এখানে সেমভাবে দেখতে পাচ্ছেন যে তিনি 2022 বিশ্বকাপেও কিন্তু লেফট সাইডে পুরোপুরিভাবে, যেটা আমরা বলি যে টাচ উইঙ্গার বা ইনভার্টেড উইঙ্গার, সেই হিসেবে কিন্তু তিনি খেলেননি, তিনি খেলেছেন অনেকটা নাম্বার 10 রোলে, অ্যাটাকিং মিডফিল্ডার রোলে, কিংবা আপনি বলতে পারেন প্লে মেকার রোলে, যার মূল দায়িত্ব থাকে পুরো দলের ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে বা ক্রিয়েটিভির যে কাজ, অর্থাৎ তার মাধ্যমেই আসলে গোলের যে চান্স, সেই চান্সটা তৈরি হয়ে থাকে। এবারের বিশ্বকাপে কার্লো আনচেলত্তি অনেকটা তাকে হয়তো বা এই রোলেই খেলাতে পারে, যদি নেইমারকে এই রোলে তিনি ফিট করতে পারেন। এক সাইডে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, আরেক সাইডে থাকবেন রাফিনহা, এবং তার সামনে থাকবেন হয়তো বা ইগোর থিয়াগো, এন্ড্রিক কিংবা ম্যাথিউস কুনহা। এই যে একটা স্টার্টিং 11 বা এই যে ফরওয়ার্ড লাইন, এই ফরওয়ার্ড লাইনকে খেলানোর জন্য বা এই ফরওয়ার্ড লাইন যদি আপনি চান এই ফরওয়ার্ড লাইন ডেলিভার করুক, গোল করুক, ভালো খেলুক, সেক্ষেত্রে নেইমারের পজিশন খুব গুরুত্বপূর্ণ, এবং নেইমারের কাজটা হবে ক্যাসিমির এবং ব্রুনো গিমারেসের সঙ্গে পার্টনারশিপ গড়ে সেখান থেকে বল সাপ্লাইটা ফরওয়ার্ড লাইনে ডেলিভার করতে বা ডিস্ট্রিবিউট করতে। এই আমার মনে হয় যে
কার্লো আনচেলত্তির প্ল্যানেও ঠিক এইরকম জিনিসই ঘোরাফেরা করছে বা তিনি এরকমই পরিকল্পনা করে রেখেছেন, অর্থাৎ বিশ্বকাপে যখন খেলাটা শুরু হবে তখন আমরা দেখব যে নেইমার, ক্যাসিমির এবং ব্রুনো গিমারেসের একটু উপরে খেলছেন, সেখান থেকে বলটা নিচ্ছেন, তিনি প্লে মেকিং করছেন, ড্রিবলিং করছেন বা একটা কি পাস দিচ্ছেন, সে এই হিসেবে তিনি সামনে যারা রয়েছেন তাদেরকে বল ডিস্ট্রিবিউট করছেন। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, সমস্যা রয়েছে, সেটা হলো নেইমার কি সব ম্যাচে খেলতে পারবেন? আপনি যদি 2022 বিশ্বকাপের দিকে তাকান, সে আজ থেকে 4 বছর আগে নেইমার কিন্তু আরও বেটার পজিশনে ছিলেন, ফিজিক্যালি বলি বা সব দিক থেকেই বলি। সেই পজিশনে থেকেও নেইমার কিন্তু 2022 বিশ্বকাপে সবগুলো ম্যাচ ফিট থেকে খেলতে পারেননি, তার ইনজুরি হয়েছিল এবং তিনি মাত্র 3টা ম্যাচ খেলেছিলেন। সো 4 বছর পরে যখন নেইমারের আরও ফিজিক্যালিটি আগের থেকে কমে গিয়েছে, শারীরিকভাবে তিনি আগের মতো আরও বেশি কম ফিট রয়ে গেছেন, এখন আনফিট একটা প্লেয়ার অনেক সময় থাকছেন, ইনজুরিতে কাটাচ্ছেন বেঞ্চে বসিয়ে, এবং স্কোয়াড ঘোষণার পরে কিন্তু নেইমার একটা ছোটো মাইনর ইনজুরিতে পড়েছেন, এবং যদিও সেই বলা হচ্ছে যে এই ইনজুরিটা খুব একটা গুরুতর নয়, বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে যেতে পারবেন। কিন্তু ঘন ঘন যে একটা ইনজুরি রয়েছে, 2026 বিশ্বকাপ যখন শুরু হবে তখনও ধারণা করা হচ্ছে যে সব ম্যাচে হয়তো বা নেইমার খেলতে পারবেন না। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তি কী করবেন? নেইমারকে যদি তিনি সব ম্যাচে না পান, তাহলে ব্রাজিলের প্লে মেকার রোলে বা অ্যাটাকিং মিডফিল্ডারের রোলে কিংবা নাম্বার 10-এর রোলে তাকে কাকে খেলাবেন? অর্থাৎ ব্রাজিলের যে ক্রিয়েটিভিটির যে অভাব বা প্লে মেকিংয়ের যে অভাব, সেই অভাবটাকে পূরণ করবেন? এই প্রশ্নটা রয়ে যায়, এবং আমার মনে হয় কার্লো আনচেলত্তি একটা বিকল্প ভেবে রেখেছেন। আমরা যদি এখনও জানি না তিনি কী বিকল্প ভেবে রেখেছেন। যদি বাই এনি চান্স বিশ্বকাপের সময় নেইমার ইনজুরিতে পড়েন বা সব ম্যাচে তিনি খেলতে না পারেন, সেক্ষেত্রে হয়তো বা আমরা দেখতে পাবো কার্লো আনচেলত্তি প্ল্যান বি হিসেবে আসলে কী রেখেছেন। কিন্তু প্রশ্নটা কিন্তু রয়ে যায়, এবং এর সমাধান কিন্তু আসলে দরকার। যদি নেইমার না খেলেন, সেক্ষেত্রে তাদের প্লে মেকিংটা আসলে কে করবে, এবং তাদের ক্রিয়েটিভিটির যে পার্টটা, এই পার্টটা আসলে কে করবে? এবং এটা যদি আসলে এরকমটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল হেক্সা জয়ের যে মিশন, এই মিশনটা ফেল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন যে নেইমার সহ তাদের মিডফিল্ডটা কেমন হতে পারে, এবং যদি নেইমার না থাকে, ইনজুরিতে ছিটকে যায় বা সব ম্যাচে যদি ব্রাজিল তাকে না পায়, সেক্ষেত্রে তাদের মিডফিল্ডটা আসলে কেমন হতে পারে বা ব্রাজিল কেমন করতে পারে।